বাইডেন কিল করতেছে মুসলমানদেরকে, বাইডেন কিছু বলছে না, আমরা বোধহয় ট্রাম্পকে ভোট দেবো এবার। আমার মনে হয় তাদের একটু চিন্তা করা উচিত। ট্রাম্প যে দাবিটি করেন, তিনি থাকলে ইরান আরো দুর্বল হয়ে যায়, ইরান এত সামনে আসতো না, এবং মিডল ইস্টে এই মানে ইসরায়েল এবং গাজার কোনো যুদ্ধ হতো। জয়েন্ট সেশনে বক্তৃতা করতে আসলেন নেতানিয়াহু। ট্রাম্প কিন্তু দেখা করেছেন খুব আগ্রহ করে, কামালা হ্যারিস কিন্তু দেখা করেন। এই অক্টোবরে হোয়াইট হাউস তিনটি চ্যালেঞ্জকে মূল সমস্যা হিসেবে দেখতে যাচ্ছে। কারো লাভ হচ্ছে না আমেরিকার এই যুদ্ধের কারণে, কিন্তু একজন মনে লাভবান হচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প। তিনি কিন্তু এর মধ্যেই বলতে শুরু করেছেন যে কামালা হ্যারিস এবং জো বাইডেন প্রশাসনের দুর্বলতার কারণে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা যাচ্ছে না। তিনি টুইট করছেন এবং তিনি এই সুযোগটা আগামী নির্বাচনে কতটা চেষ্টা করবেন। উনি ক্ষমতায় নাই তো, ওই জন্যই বলছেন। উনি ক্ষমতায় থাকলে এটা এতদিন বোধহয় যুদ্ধ লেগে যেত, কিন্তু তিনি তো এই ফায়দাটা আগামী নির্বাচনে নেওয়ার চেষ্টা করবেন। জি, এবং আমাদের মতো লোক, আমাদের গ্রুপের লোকেরা অনেকেই বলছে, বিশেষ করে যে তার সময় যুদ্ধ হয়নি। পরিস্থিতি কিন্তু এক এক সময় এক এক পরিস্থিতি, এবং সে কিন্তু তার যে কথাগুলো বলছে, রেটরিক যেগুলো ইউজ করছে, সেগুলো তো আসলে সাংঘাতিক ডেঞ্জারাস কাইন্ড অফ রেটরিক। সুতরাং এই যে বললো যে আমরা বাইডেন কিল করতেছে মুসলমানদেরকে, বাইডেন কিছু বলছে না, আমরা বোধহয় ট্রাম্পকে ভোট দেবো এবার। আমার মনে হয় তাদের একটু চিন্তা করা উচিত, একটু ব্যাকগ্রাউন্ডে চিন্তা করে, যুক্তি দিয়ে চিন্তা করে, হোয়াট ইজ দে আর গোইং টু, at least we know the limit of these people, we do not know the limit of that person, এবং সে লিমিটটাকে হিডেন না, সে প্রকাশ্যে বলছে, and he is going to do it. আপনি জানেন গাজা রিয়েল এস্টেট নিয়ে কিন্তু অলরেডি একটা গ্রুপ কিন্তু প্ল্যানিং শুরু করে দিয়েছেন। ওই মালিক ভাই যেটা বলেন ওয়েস্ট ব্যাংক, গাজা, এগুলো থাকবেন না, তাদের আলটিমেট ইয়া হচ্ছে, পুরো ইয়াটাই হচ্ছে তাদের, ইজ গিভেন বাই দ্য গড, দ্যাটস হোয়াট দে ক্লেম এন্ড হোয়াট দে কল রিভার টু সি, ইটস অল অ্যাবাউট দ্যাট। আপনি দেখুন এতগুলো লোক মেরে ফেলে, আমার কাছে অবাক লাগে যে হোল ওয়ার্ল্ড ইজ এ স্পেক্টেটর। জাতিসংঘ যা পলিটিক্যাল সায়েন্টিস্ট লাস্টকে একটা কথা বলেন, এটা শুয়ারের খোয়ারের মতো বলে যে ইনইফেক্টিভ পার্লামেন্ট গুলাকে, দ্যাটস হোয়াট ইট হ্যাজ বিকাম। জাতিসংঘ কিছুই হচ্ছে না, কিন্তু জাতিসংঘের সেক্রেটারি জেনারেলকে অবাঞ্ছিত ঘোষণা করছে। এবং এখানেও কিন্তু দেখুন কোন একটা কান্ট্রি কিন্তু কিছুই বলছে না, সে বলে গেছে। সো হোয়ার ইজ দোজ কন্ট্রোল, হোয়ার ইজ দোজ সিভিলিটি, হোয়ার ইজ লাইক মানবতা? কিসের হিউম্যান রাইটস এর কথা বলেন আপনি, যেখানে হিউম্যানিটি টোটালি অ্যাবসেন্স? So this is a great concern. আমি জানি certain group going to be benefited, and that's what they do. They do not care about the people's life. They care about their own agenda, political agenda. এবং অনেকে আবার কিন্তু এতে কিন্তু উপকৃত হচ্ছে, তাদের হচ্ছে অস্ত্র ব্যবসা। এবং এই অস্ত্র ব্যবসা কিন্তু বিরাট ব্যাপার। ইউরোপের অনেকগুলো কান্ট্রি আছে যেগুলোকে ইসরায়েলকে দিচ্ছে। আমরা দেখেছি কানাডা কিছু কিছু বলছে যে কিছু অস্ত্র দেবে না, কতগুলা দেবে। হোল ওয়ার্ল্ড ইজ অ্যাকচুয়ালি মেকিং প্রফিট আউট অফ দিস দ্য ক্যাটাস্ট্রফিক সিচুয়েশন। অর্থাৎ কারোর জন্য হচ্ছে এটা জয়েস, আর কারোর জন্য এটা হচ্ছে একটা ফ্যাটালিটিস এন্ড লাইফ এন্ড লাইফ। আলুর গুদামে আগুন লাগার পর অনেকে আলু পোড়া খাওয়ার ফায়দাটা নিচ্ছে। আমি একটু মোহাম্মদ মালিক আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে কথাটি আমি জিজ্ঞেস করেছিলাম প্রফেসর গোলাম মাতবরের কাছে, সেটা হলো ট্রাম্প ফায়দা নিচ্ছেন। ট্রাম্প বলছেন যে এতদিন ধরে বাইডেন প্রশাসনের একটা কৃতিত্ব হিসেবে দেখানো হতো যে তারা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে কিছুটা হলো নিয়ন্ত্রণে রেখেছেন, কিন্তু এখন সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাই আগামী নির্বাচনে ট্রাম্প এটিকে ইস্যু করে কতটা ফায়দা নিতে পারবেন? না দেখুন, ট্রাম্প তো ফায়দা নিতে চাবেন, সেই জন্য তো এই ইস্যুটি অক্টোবর সারপ্রাইজ হিসেবে সামনে এসছে। এখন কে কতটা ফায়দা এখান থেকে নিতে পারে, বাইডেন বা ডেমোক্রেটিক পার্টি কতটা নিজেকে মানে এসকেপ করতে পারে ধ্বংস থেকে, আর ট্রাম্প কতটা ফায়দা নিতে পারে, এটা এবং রাজনৈতিক লড়াই সেটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু একটি জিনিস মনে করতে হবে, সেটি হলো যে ট্রাম্প যে দাবিটি করেন, তিনি থাকলে ইরান আরো দুর্বল হয়ে যায়, ইরান এত সামনে আসতো না, এবং মিডল ইস্টে এই মানে ইসরায়েল এবং গাজার কোনো যুদ্ধ হতো, এটা উনি বলেন, ইউক্রেনের যুদ্ধ হতো না, এই সমস্ত কথা। কিন্তু বিষয়টা হলো এরকম যে সিচুয়েশন কখন কোন সিচুয়েশন হয়, সেই সিচুয়েশন ডিপেন্ড করে যে দুইটা রাষ্ট্র যুদ্ধাবস্থায় বা যুদ্ধে লিপ্ত হয় কিনা। তো সেরকম একটা অবস্থা যে কোনো প্রেসিডেন্টের সময় যদি হতো, এটাই হতো, তাই হতো। বরং ট্রাম্প বাইডেন যতটা পলিশড ভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করছে, ট্রাম্প আরো রাফলি সেটা হ্যান্ডেল করতো এবং ডিজাস্টার আরো বড়। আপনার মনে আছে কিনা যে যখন ট্রাম্প প্রেসিডেন্ট ছিল, হ্যাঁ যুদ্ধ হয়নি মিডল ইস্টে, কিন্তু একটা জিনিস তিনি যে ইসরায়েলের কত বড় শুভাকাঙ্ক্ষী তখনই আমরা দেখেছি। কারণ তিনি কিন্তু তেল আভিভ থেকে আমেরিকার
মানে এন্ট্রেন্স সরিয়ে নেয় জেরুজালেম। নিউ ইয়র্কে প্যালেস্টাইনের একটা কনসুলেট ছিল, তিনি সেটি বন্ধ করে দেন। তারপরে কি দেখেন যে এই যে মোস্ট রিসেন্টলি যখন এই যে জয়েন্ট সেশনে বক্তৃতা করতে আসলেন নেতানিয়াহু, ট্রাম্প কিন্তু দেখা করেছেন খুব আগ্রহ করে, কামালা হ্যারিস কিন্তু দেখা করেন। এবং আপনার মনে আছে নিশ্চয়ই ডিবেটে তিনি কামালাকে আক্রমণ করছিলেন যে কামালা ইসরায়েল বিদ্বেষী, সেটি প্রমাণ করার জন্য তিনি, তার মানে হলো তিনি ইসরায়েলের বন্ধু, প্রকৃত বন্ধু তিনি। তার মানে তো উনি নানাভাবে তার কার্যকলাপ বুঝিয়ে দিয়ে দিয়েছেন যে তিনি ইসরায়েলের আরো বড় বন্ধু। শুধু আমরা দেখলাম যে ভাইস প্রেসিডেন্ট এখানে মানে আইনগতভাবে কংগ্রেসের যখন জয়েন্ট সেশন হয় সেখানে প্রিসাইড করে, এটি হলো ট্রেডিশন, নীতি, নিয়ম, তাই না? কমলা হ্যারিস সেখানে যে সেই প্রিসাইডও করেননি কিন্তু সেদিন, তিনি মানে আউটসাইড জয়েন্ট সেশন নেতানিয়াহুর সাথে দেখাও করেনি। যে কারণে বরং পাল্টা বলা হচ্ছে যে সে ইসরায়েল বিরোধী, তিনি ইসরায়েলের সবচেয়ে পর। কাজে যিনি মানে তার ওই যে বলে এক এক সিচুয়েশনে এক এক রকম রং নিয়ে তিনি আসেন, কিন্তু বহুরূপী মানুষ যিনি নিজেকে প্রমাণ কখনো কখনো কোনো সিচুয়েশন দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন তিনি বাইডেনের চেয়ে বড় ইসরায়েল প্রেমিক, আবার কখনো যে সেই যখন সিচুয়েশন অন্যরকম হয় সেখানে তিনি ওই ক্রেডিটটা নিতে চান। তা জনগণ তো এটা চিনে। এখন দেখুন তারপরে কথা হলো যে ইলেকশনে এটা কি হবে। আলটিমেটলি যেটা হয়, যখন যে সরকারে থাকে জনগণের যখন সাফারিং হয়, জনগণ কিন্তু সেই সরকারের দোষটাই দেয়, নিউট্রালি তখন কিন্তু বিচার করার সুযোগ থাকে না। যেমন ধরেন যদি ইরানের সাথে আমেরিকার যুদ্ধটা শুরু হয়েই যায়, একেবারে ইমিডিয়েট এফেক্টটা কি হবে? গ্যাসের দাম বেড়ে যাবে, সাপ্লাই চেনের ডিজাস্টার হবে, যেটা কোভিড এর সময় হয়েছে, দ্রব্যমূল্য আবার বেড়ে যাবে, যেখানে 3-এর নিচে নামিয়ে এনেছে ইনফ্লেশন রেট, হু করে আবার বেড়ে যাবে। আলটিমেটলি সাফার করবে কে? জনগণ। জনগণ যখন সাফার করে তখন যে ক্ষমতায় থাকে দোষটা তারই। কেন সাফারিং হলো সেটি না, সেই জন্যই তিনি যে সেই চেষ্টাটি তিনি করছেন, এগুলো প্রভোগ করে করে যেন যুদ্ধটা শুরু হয়ে যায়, জনগণের মধ্যে ভোগান্তি আসে, তিনি সেইটার ফলটা তিনি ঘরে তুলতে পারেন, সেদিকে তিনি যেতে চাচ্ছেন। প্রফেসর ডক্টর গোলাম মাতবর, যে বিষয়টি জানতে চাই অক্টোবর সারপ্রাইজ, আমরা বারবার করে আমাদের আলোচনার প্রথমাংশে এই বিষয়টি এনেছি। সিএনএন যে বিষয়গুলো বলছে যে এই অক্টোবরে হোয়াইট হাউস 3টি চ্যালেঞ্জকে মূল সমস্যা হিসেবে দেখতে যাচ্ছে। একটা হলো পোর্ট ওয়ার্কারদের যে স্ট্রাইক চলছে, যেটি ইনফ্লেশনটাকে আরো বাড়াতে পারে। দ্বিতীয়টি বলছে মধ্যপ্রাচ্যের সংকট, এবং তৃতীয়টি তারা বলছে হারিকেন হেলেন, এটিকে সামাল দিতে হোয়াইট হাউস কতটা ভালোভাবে দক্ষতার সঙ্গে সামাল দিতে পারছে। অন্যদিকে ট্রাম্পের জন্য যে বিষয়টাকে নেতিবাচক হিসেবে বলা হচ্ছে সেটা হলো 2020 সালের নির্বাচনের ফলাফল জালিয়াতির ক্ষেত্রে এখন যে মামলাটি চলছে সেখানে আরো 165 পৃষ্ঠার নতুন করে তথ্যগুলো এসেছে। আপনি এই বিশ্লেষণটাকে, সিএনএন এর বিশ্লেষণটাকে কিভাবে দেখছেন? এইটি আসলে তাদের জয় পরাজয়ের ক্ষেত্রে আসলে কতটা ফ্যাক্টর হবে? আসলে আমরা একটু আগে একটু টাচ করছি, সিএনএন কিন্তু আসলে সুন্দর ফোরকাস্টিং করেছেন যে বিশেষ করে মিডল ইস্টের যে এটা আমরা যেটা বলছিলাম, মালিক ভাই যে বললো সাপ্লাই চেইন ইজ গোইং টু বি রিয়েলি ভেরি এফেক্টেড লাইক হোয়াট হ্যাপেন্ড ডিউরিং দ্য কোভিড টাইম, দ্যাটস গোইং টু অ্যাকচুয়ালি শুট আপ। ইনফ্লেশন বলেন, আপনার কমোডিটি প্রাইস, এভরিথিং ইজ গোইং টু গো আপ। এবং হেলিনের যে আপনার যে ডিজাস্টারটা যে কিভাবে ম্যানেজ করছে, আমি মনে করি যে অ্যাকচুয়ালি দে আর ওয়ার্কিং ভেরি হার্ড অন দ্যাট। আমরা জানি কমলা হ্যারিস অলরেডি ওয়েন্ট টু দ্য গ্রাউন্ড, because this is a very ভয়াবহ। আমরা জানি more than 100 people, I believe, died as a result of this Helene. So what actually need to do? আমি মনে করি যে এটা তাদের যেটা করা উচিত, কমলা হ্যারিস এবং বাইডেন, কারণ বাইডেন যদিও ইলেকশন রান করছে না, বাইডেনের সবকিছু কিন্তু আপনার কমলা হ্যারিস উপর পড়বে, বিকজ শি ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট। আমার মনে হয় দে শুড স্ট্যান্ড বাই দ্য পিপল, দে শুড লুক আফটার। আমরা যেটা করি, আপনার কোনো ডিজাস্টার হলে, আমার রিসার্চ আসলে ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর, ডিউরিং দ্য ডিজাস্টার আমরা সব একবারে হুমড়ি খেয়ে পড়ি, এবং ডিজাস্টারের পরে তাদের কোনো খবর থাকে না। এই জিনিসগুলো বোধহয় একটু চিন্তা করা, অর্থাৎ শর্ট টার্ম লং টার্ম এই যে প্ল্যানগুলো বোধহয় করা উচিত, এবং যাদেরকে যে ধরনের আপনার ফাইন্যান্সিয়াল এইড দিতে হবে, যাদেরকে যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, আমার মনে হয় এই ধরনের কমিটমেন্ট গুলো তাদের করা উচিত, এবং এগুলো ফিজিক্যালি
they should actually demonstrate that. So that's what something is going to be other, like, the effects on the election. আর যেটা প্রেসিডেন্ট ট্রাম্প যে বিভিন্ন মিসইনফরমেশন ডিসইনফরমেশন আমরা জানি চালিয়ে যাচ্ছে, আমার মনে হয় না those are going to be actually affecting this October surprise. সে এটাও বলেছেন যে একটু আগে আমাদের মালিক ভাই যেটা বললেন যে সে হলে কিন্তু আজকে এটা হতো না মিডল ইস্টে। আমি বললাম যে এটা আপনার যে আরো হয়তো ওয়ার্সও হতে পারতো মিডল ইস্টের, যে সে দেশকে ক্ষমতায় থাকতো, কারণ তার যে ইঙ্গিত গুলো, তার যে বিভিন্ন প্ল্যান গুলো। তো আপনার ইনফ্লেশন, ফেলেন, আরেকটা পয়েন্ট অফ মিডল ইস্ট, তিনোটাই কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এগুলো কিভাবে হ্যান্ডেল করছে। সারপ্রাইজ থিং, এনিথিং ক্যান হ্যাপেন এনি টাইম। বিশেষ করে মিডল ইস্টের ব্যাপারে কিন্তু আমরা জানি না হোয়াট ইজ গোয়িং টু টেক টার্ন। সো ডেমোক্রেটিক পার্টিকে পার্টিকুলারলি, ইনক্লুডিং বাইডেন, they got to be very careful, because otherwise it's going to really pay a big price for them, because they are in power. In power থাকলে যেটা সমস্যাটা হয়, if you do not handle it, people see it. Other person is going to say, I will do this, I will do that, but when the person is going to be in that position, তখনই কিন্তু মানুষ দেখতে পাবে। এখন তো আর দেখতে পাচ্ছে না। সবসময় কিন্তু এই করবে সেই করবে এগুলাই কিন্তু সবাই বলে, কতটুকু করে সেটা হচ্ছে রিয়ালিটিতে আসলে তখনই তাদের লিডারশিপটা কিন্তু টেস্ট করা যায়। সো দিস থ্রি থিংস ভেরি ইম্পর্টেন্ট আপনার লং টার্ম। এবং আমি বললাম যে ইমিডিয়েট শুধু রিলিফ দিয়ে বা কোনো ধরনের ইমিডিয়েট যে অ্যাসিস্ট্যান্স দিয়ে এটা না করে তাদের কিন্তু লং টার্ম কিন্তু রিহ্যাবিলিটেশনটা করা উচিত। তাহলে কিন্তু মানুষ বুঝবে যে ইয়েস, দিস পিপল দে টেক কেয়ার অফ আস, স্ট্যান্ড বাই দ্য পিপল, আমাদের বিপদের দিনে থাকে। এবং কমলা হ্যারিস যেটা যথার্থ গিয়েছেন, সাথে চলে গিয়েছেন, এবং আমি মনে করি তাদের ফ্রিকোয়েন্ট বোধহয় যাওয়া উচিত এই অক্টোবরের ভিতরে আর কি। সো দিস ওয়ে। আর ইকোনমি, ইনফ্লেশন ভেরি গুড, 3% চলে আসছে, কিন্তু মিডল ইস্টেরটা কিন্তু আমার মনে হচ্ছে দ্যাট মাইট অ্যাকচুয়ালি কজ the economy. So that is going to be also something that they need to plan, so that it's not going to go beyond the control, as you said at the very beginning of the program. অনেক ধন্যবাদ মোহাম্মদ মালিক ভাই। আপনার কাছে জানতে চাই, এই তিনটে ফ্যাক্টর হোয়াইট হাউসের জন্য এবং অন্যদিকে ট্রাম্পের ক্ষেত্রে এই 165 পৃষ্ঠা নতুন তথ্য লিক হওয়া, সেগুলো বের হয়ে আসা, সেগুলো তার নির্বাচনে আদৌ কোনো প্রভাব ফেলবে কিনা? জি, দেখুন, মাদুর ভাই তো সুন্দর বিশ্লেষণ করলেন। তো আমরা মিডল ইস্ট নিয়ে তো কথা বলেছি, নতুন করে আর এই প্রসঙ্গে বলছি না। তারপরে যেটা হ্যারিকেন, এটা সেকেন্ড ডেডলিয়েস্ট একটা হ্যারিকেন, যেটা এর আগে সবচেয়ে বড় ছিল ক্যাটরিনা 2005-এ। এরপরে দিস ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট ডিজাস্টার। তো দেখুন, ন্যাচারাল ডিজাস্টারে মানুষের মানে এই মতো ঝড়কে তো আর একটা গভর্নমেন্ট ফিরাতে পারে। এটা নানা কারণে ঝড়ের সৃষ্টি হয়েছে, প্রাকৃতিক একটা ডিজাস্টার, এটা গভর্নমেন্ট ঝড়কে থামিয়ে দিতে পারে। গভর্নমেন্টের দায়িত্ব যেটা হলো যে ডিজাস্টার ঘটে যাওয়ার পর মানে এই যে মানে ঝড়ের পরে যে মানে অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামগুলো নিয়ে ক্ষতিগ্রস্তদের কাছে কতটা সাকসেসফুলি রিলিফ করতে পারে, বিপদ থেকে রক্ষা করতে পারে, দ্যাট ইজ দ্য গভর্নমেন্ট মানে ব্যর্থতা বা সার্থকতা। এক্ষেত্রে যেটি হলো যে দুটো মাধ্যমে যেমনটি বললেন যে দুটি প্ল্যান গভর্নমেন্টকে করতে হবে। একটি হলো যে শর্ট টার্ম, যে এই মুহূর্তে যারা ক্ষতি, 200-র বেশি লোক মারা গেছে এখন পর্যন্ত তথ্য আছে 4টি স্টেটে। কাজেই এই যে ইমিডিয়েটলি তাদেরকে রেস্কিউ করার জন্য বা রিলিফের জন্য যে সমস্ত শর্ট টার্ম স্টেপস গুলো মেজারমেন্ট নেওয়া দরকার, সেইগুলো অ্যাভেলেবল করা। নাম্বার 2, এদেরকে রিহ্যাবিলিটেশনের জন্য ভবিষ্যতে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা। এবং আমি তো মনে করি যে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দুজনেই কিন্তু এই বিষয়ে তাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মানে বুধবার দিন তো কামালা হ্যারিস গিয়েছে সমস্ত স্টেটগুলোতে, এবং বাইডেনও কিন্তু আজকে গতকাল গিয়েছেন, জর্জিয়াতে গিয়েছেন তিনি, এবং আপনার এই নর্থ ক্যারোলাইনাতে গিয়েছেন, তাই না? এবং সেখানে কিন্তু দেখেন যে ফ্লোরিডা রিক স্কট, যে রিপাবলিকান যিনি সিনেটর, তার সঙ্গে ছিলেন। তারপরে লিন্ডসে গ্রাহাম তার সঙ্গে ছিলেন। তিনি চেষ্টা করছেন, কামালা সেখানে আছেন। আমি মনে করি যে যদি তৎপরতাটা কতটা যোগ্যতার সঙ্গে করতে পারছেন করতে পারছেন, এবং যদি তাদের হাতে ছিল না, কিন্তু এই যে এখন যে রেস্কিউ প্ল্যান বা প্রোগ্রামটা, এটি যদি খুব সাকসেসফুলি তারা করতে পারে, সময় কম আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু আলোচনা হয়নি, আমি জাস্ট 1 মিনিট সময় নেই এই প্রসঙ্গে। সেটা হলো মানে পোর্ট ওয়ার্কার স্ট্রাইকটা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। বন্দরগুলো বন্ধ হয়ে গেছে, কি হচ্ছে, ইম্পোর্ট এবং এক্সপোর্ট বাণিজ্য বন্ধ।
তার মানে কি ওই যে সাপ্লাই চেইনের ডিজাস্টার যেটা বারবার আমরা বলছি, এটিকে ইমিডিয়েটলি একটা সলিউশনে আসতে হবে। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।